আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্থতার সাথে আছো, জ্ঞানের সাথে আছো। সামনের যে এইচএসসি এবং আলিম পরীক্ষা আছে সেটার জন্য তোমরা পূর্ণোদ্যমে প্রস্তুতি নিচ্ছ। আমাদের যে পরীক্ষা অর্থাৎ এইচএসসি এবং আলিম পরীক্ষার জন্য তোমরা জানো যে ইতোমধ্যে স্কুল অফ এক্সিলেন্স একটা অসাধারণ কোর্সের ঘোষণা করেছে। আমরা এটাকে বলছি ব্যাচ প্রত্যাবর্তন, বলছি ফ্রি প্রিমিয়াম কোর্স। এবং এই ফ্রি প্রিমিয়াম কোর্সে তোমাদেরকে শুধু বাংলা, ইংরেজি বা আইসিটি নয়, বরঞ্চ তার সাথে তোমাদের যত সাবজেক্ট আছে মানে প্রায় প্রত্যেকটা বিষয়ে আমরা তোমাদেরকে পড়ানো এবং একই সাথে দিক নির্দেশনা, কিভাবে তোমরা পরীক্ষাটা দেবে, কিভাবে পরীক্ষায় ভালো করবে, এই বিষয়টা নিয়ে আমরা তোমাদের পাশে থাকবো। স্কুল অফ এক্সিলেন্স তোমাদের পাশে থাকবে একেবারে তোমাদের ভর্তি পরীক্ষার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত। তোমাদের ভর্তি পরীক্ষার আগে যে মহারণ রয়েছে, যে এইচএসসি পরীক্ষা রয়েছে, সেই এইচএসসি পরীক্ষারও পুরোটা সময় জুড়ে স্কুল অফ এক্সিলেন্স তোমাদের পাশে থাকবে। তাহলে আজকে আমরা ইতিহাসের প্রথম ক্লাসটা করব আর কি। ইতিহাসের প্রথম ক্লাসে আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন বিষয়গুলো তোমরা খুব ভালো মতো পড়বে, কোন বিষয়গুলোকে তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বে, এবং একই সাথে আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, তোমাদের সাথে একটা ডিসকাশন করার চেষ্টা করব। আমি আশা করব যে তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, কোনো কিছু জানার থাকলে তোমরা অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে। আমি তোমাদের মন্তব্যগুলো দেখব এবং তোমাদের মন্তব্যগুলো দেখে সেই মন্তব্যগুলো থেকে উত্তর করার চেষ্টা করব। তাহলে আমি আমি দেখছি তোমার মন্তব্যের যে বিষয় আছে, তাহলে আমরা আমরা দেখব। তো যে বিষয় বলছিলাম, তাহলে যে বিষয়ে বলছিলাম, তোমরা তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে, যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে তোমরা মন্তব্যের ঘরে জানিয়ে দেবে। তো আমি আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন পর্যন্ত কোনো মন্তব্য দেখতে পাচ্ছি না। আশা করি যে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা মন্তব্যের ঘরে জানাবে, আমি তোমাদের মন্তব্য খেয়াল করব আর কি। তো আমরা আজকে যেহেতু পড়বো যে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, আমরা আজকের ক্লাসে পড়বো ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন এবং ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের এই বিষয়টা। তার মানে আমাদের যে ভারতবর্ষ ছিল, আমরা যেটাকে ইন্ডিয়া বলছি, সেখানে ইউরোপীয়রা কিভাবে আসলো, তাই না? আমরা যদি এমনকি ভারতের বিভিন্ন জায়গাতে যাই, যেমন ধরো তোমার এই যে বিশেষ করে ভারতের দক্ষিণে তুমি চেন্নাই থেকে শুরু করে অন্যান্য যে একেবারে কোস্টাল এরিয়াগুলো আছে, কোস্টাল মানে যেগুলো একদম সমুদ্রের পাড়ে, ওই এরিয়াগুলোতে, ওই এলাকাগুলোতে যদি তুমি যাও, দেখবে যে সেখানে প্রচুর মানুষ হচ্ছে খ্রিস্টান। এবং তাদের কথাবার্তার মাধ্যমে, হ্যাঁ, তারা অ্যাংলো ইন্ডিয়ান আর কি, তাদের কথাবার্তা, তাদের অ্যাকসেন্টটা দেখবে একদম ইন্ডিয়ান অ্যাকসেন্ট না। তারা যে ইংরেজি বলছে, এটাও তারা বলছে কি অনেকটা ইংরেজি অ্যাকসেন্টে বা অনেকটা পর্তুগিজ অ্যাকসেন্টে, এই ধরনের অ্যাকসেন্টে তারা ইংরেজি বলছে। তাহলে এই যে তাদের উচ্চারণের ঢং, এটা মূলত তারা পেয়েছে তাদের পূর্বপুরুষ থেকে। তার মানে আমাদের তার মানে আমাদের এই যে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে আমরা দেখছি যে আমাদের যে বিচিত্র রকম হিউম্যান রেস, তার মানে আমাদের যে এক একজনের চেহারা মেলে না, আচার আচরণ মেলে না, এই ব্যাপারগুলো, এগুলোর কারণ কিন্তু এটাই যে নানা রকম রক্ত আমাদের মধ্যে মিশ্রিত হয়েছে। এবং সেই রক্ত, সেই ব্লাড লাইনের মধ্যে একটা বড় ব্লাড লাইন হচ্ছে কার? ইউরোপীয়দের। তাহলে এই যে ইউরোপীয়রা ভারতবর্ষে এসেছিল, এই যে ইউরোপীয়রা যে ভারতবর্ষে এসেছিল এবং ইংরেজরা পরবর্তীতে তার মধ্যে টিকে ছিল, তার মানে ইউরোপীয়রা তো শুধু ইংরেজরাই আসেনি, তাই না? ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম এসেছে পর্তুগিজরা, হ্যাঁ, তারপরে দিনেমার, ফরাসি, হ্যাঁ, তারপরে ইংরেজ, এরকম তো অনেকেই তো ওই সময় এসেছে, তাই না? ডাচ বা ওলন্দাজরা এসেছে। তার মানে তারা এসেছে আবার চলেও গেছে, তারা আসলে টিকতে পারে নাই, তারা ভালো করতে পারে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইতিহাসে এই যে ইউরোপীয়দের যে আগমনের যে বিষয়টা হচ্ছে, সেই আগমনে শুধু কিন্তু ইংরেজরা আসছে না, আসছে অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত অন্যরা টিকতে পারছে না। এই ব্যাপক প্রতিযোগিতা বা ব্যাপক স্যাচুরেটেড বাজারে তারা শেষ পর্যন্ত তাদের কেল্লা মেল্লা গুটায়ে তারা কি করছে? আবার নিজের দেশে ফেরত চলে যাচ্ছে। বাট টিকে যাচ্ছে ইংরেজরা। এবং ইংরেজরা যখন টিকে যাচ্ছে, তখন ইংরেজরা এই ভারতীয় মহাদেশকে, মানে ভারতীয় উপনিবেশ, এখানে তারা ঔপনিবেশিক শাসন তারা কায়েম করছে। এবং এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন দীর্ঘতর হইতে হইতে 1857 সাল পর্যন্ত চলে যাচ্ছে। এবং আমরা দেখছি যে সেখানে সিপাহী মহাবিদ্রোহের মাধ্যমে বা সিপাহী বিদ্রোহের মাধ্যমে তোমার ইংরেজরা অবশেষে কি, আমরা হয়ে যাচ্ছি ব্রিটিশ রানীর প্রজা, তাই না? তাহলে এই পুরো টাইম লাইনটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব আমাদের এই ক্লাসে। আশা করব ক্লাসের পুরোটা সময় জুড়েই তোমরা থাকবে।
আমরা এখন ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন সম্পর্কে একটু সংক্ষেপে জানার চেষ্টা করব। ভারতে কিভাবে ইউরোপীয়রা আসলো এই বিষয়গুলো, ভারতে কিভাবে ইউরোপীয়রা আসলো এই বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে এখন দেখে নিই। তাহলে দেখি যে সর্বপ্রথম পর্তুগিজরা ভারতে আসে। যদি আমরা বলি যে সর্বপ্রথম কারা ইউরোপীয়দের মধ্যে কারা ভারতে আসলো, পর্তুগিজরা। আমরা জানি ভাস্কো ডা গামা একজন বিখ্যাত বিখ্যাত তোমার এই পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা, তিনি 1498 সালে কালিকট নামে যে বন্দর আছে সেই কালিকট বন্দরে পৌঁছান এবং এর মাধ্যমে ইউরোপ থেকে ভারতে আসার যে সরাসরি জলপথ যেটা, সেটা কিন্তু আবিষ্কার হয়। তাহলে তাহলে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ সরাসরি আবিষ্কার হয়, এটা আবিষ্কার করেন ভাস্কো দা গামা, তিনি কালিকট বন্দরে পৌঁছায়। আমরা এরপরে দেখি ডাচ বা ওলন্দাজরা আসে, ঠিক আছে, ডাচ বা ওলন্দাজরা আসে, ঠিক আছে, পর্তুগিজদের পরে। আচ্ছা, এই পর্তুগিজ মানে তো তোমরা বুঝতে পারছো, পর্তুগালের লোকজন যারা, তারা হচ্ছে পর্তুগিজ। ডাচ বা ওলন্দাজ মানে হচ্ছে নেদারল্যান্ডস থেকে যারা আসছে, ঠিক আছে। 1595 বা 1602 সালে ডাচরা ভারতে আসে। যদিও ওই সময় তাদের ভারতে আসার একদম কংক্রিট প্রমাণ পাওয়া যায় না। 1605 সালে মসলিপট্টম যেটা আছে, মসলিপট্টমে তারা সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে এবং এর মাধ্যমে সেইখানে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, মানে আমাদের এই ভারতীয় উপমহাদেশে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরাসরি কাজকর্ম, সরাসরি অপারেশন শুরু হয় আর কি। এরপরে 1600 সালে যদিও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ইংরেজরা, কিন্তু তারা ভারতে আসছে একটু পরে এবং 1608-এ তারা প্রথম যে বাণিজ্য কুঠি সুরাটে সেটা তারা স্থাপন করে। তাহলে এর মাধ্যমে কিন্তু ভারতবর্ষের পুরা ইতিহাসটা পরিবর্তন হয়ে যাওয়া শুরু হয়, তাই না? ইংরেজরা এসে যে এইভাবে ভারতবর্ষকে দখল করবে, এটা যদি ওই সময় মুঘলরা জানতো, তাহলে কিন্তু তারা ইংরেজদেরকে এইভাবে মানে এক্সপ্যান্ড করতে দিত না, তাই না? কিন্তু ইংরেজরা ঠিক সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করছে, তারপরে তারা আস্তে আস্তে তাদের পাওয়ার বাড়াইছে। এরপরে তারা কলকাতা নামে, মানে ওই যে তারা 3টা গ্রাম কিনছে, কিনে কলকাতা নামে একটা নগরীর পত্তন ঘটাইছে, তারা একটা নগরী তারা শুরু করছে। তাহলে কলকাতা নগরীটা এটাও কিন্তু শুরু হয়েছে কাদের মাধ্যমে? ইংরেজদের মাধ্যমে। এবং কলকাতায় এখনো যত পুরাতন বিল্ডিং আছে সেগুলো সব ইংরেজ আমলে বানানো বড় বড় বিল্ডিং। দেখো, ড্যানিশ, এটা হচ্ছে দিনেমার বলা হয় তাদেরকে। কি বলা হয়? ড্যানিশদেরকে দিনেমার বলা হয়। ডেনমার্কের বাসিন্দা যারা, তাদেরকে কি বলা হয়? দিনেমার বলা হয়, দিনেমার। ড্যানিশ বা দিনেমার যারা, তারা 1620 সালে ভারতে আগমন করছে এবং সর্বশেষ আসছে ফরাসিরা। এবং এই ফরাসিদের সাথে ইংরেজদের কিন্তু বাদাবাদী হয়েছিল। বাদাবাদী মানে কি তোমরা জানো, যে ফ্রান্স আর ইংরেজদের মধ্যে অস্ট্রিয়া সিংহাসন নিয়ে যুদ্ধ বাঁধছিল। এখন সেই যুদ্ধ হচ্ছে ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে। কিন্তু এইখানে যেহেতু তাদের নাবিকরা রয়েছে, এইখানে যেহেতু তাদের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে, তাদের এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যেও কিন্তু, মানে ফরাসি আর ইংরেজদের মধ্যেও কিন্তু এখানেও যুদ্ধ বেঁধেছে। এবং আমরা দেখি যখন 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধ হয়, সেই পলাশির যুদ্ধের সময়ও কিন্তু নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ফরাসিরা যুদ্ধ করেছে। আর নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছে কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। এমন না যে ফরাসিরা নবাব সিরাজউদ্দৌলার প্রেমে পড়ে গেছিল। তাহলে ব্যাপারটা কি ছিল? শত্রুর শত্রু আমার বন্ধু, এই সিস্টেমে তারা কিন্তু ঠিকই পলাশির যুদ্ধে অংশগ্রহণ করেছে, ঠিক আছে, এবং ইংরেজদের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে, ঠিক আছে। তাহলে আমরা একটু যদি দেখি বা একটু যদি বোঝার চেষ্টা করি, আমরা যদি একটু দেখি বা একটু বোঝার চেষ্টা করি যে ফরাসিরা এই যে আসলো, হ্যাঁ, ফরাসিরা এই যে আসলো, ফরাসিরা কেন আসলো বা কি বিষয়, হ্যাঁ, কি কারণে আসলো, এটা যদি আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি, এবং মানে কি কারণে আসলো সেটা তো বুঝতে পেরেছি, মানে কেন ইংরেজদের মানে বিপক্ষে লড়াই করলো, এটা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে ওই যে শত্রু শত্রু আমার বন্ধু যে বিষয়টা আছে, যে নীতিটা আছে, এই নীতিটা কিন্তু আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে, তাই না? যেহেতু নবাবের সাথে বিরোধিতা চলছিল ইংরেজদের, কাজে ফরাসিরা চিন্তা করলো যে ইংরেজরা সারা জীবন আমাদেরকে মাইর দেয়, আমরা এখন নবাবকে কি করব? হেল্প করব। আমরা সেটাও পরে দেখব। তাহলে তাহলে আমরা একটু দেখি যে এইখানে এইখানে যখন পর্তুগিজ, আমরা ক্রমান্বয়ে যেহেতু দেখছি, আমরা দেখব যে পর্তুগিজ শাসনের শুরুতে এই যে ফ্রান্সিসকো ডি আলমিডা এই নামটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তিনি ভারতবর্ষের প্রথম পর্তুগিজ প্রতিনিধি বা গভর্নর ছিলেন। পর্তুগিজরা কি করে? ভারতবর্ষে তাদের গভর্নর বা প্রতিনিধি নিযুক্ত করে এবং ফ্রান্সিসকো ডি আলমিডা ছিলেন ভারতবর্ষের এই 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 বিখ্যাত পর্তুগিজ প্রতিনিধি বা গভর্নর। কিন্তু ফ্রান্সিসকো ডি আলমিডার চাইতে দ্বিতীয় যে গভর্নর আছেন, হ্যাঁ, আলবুকার্ক, তিনি বেশি বিখ্যাত হয়ে আছেন। কেন তিনি বিখ্যাত হয়ে আছেন? ফ্রান্সিসকো ডি আলমিডা একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন, একটা চিন্তা তিনি মাথায় এনেছিলেন।
সেই চিন্তার নাম ছিল, হ্যাঁ সেই চিন্তার নাম ছিল হচ্ছে নীল জল নীতি। কি নীতি? নীল জল নীতি। মানে আলমিডা চিন্তা করেছিলেন যে মানে আমরা ভারতবর্ষের এই ল্যান্ডে, হ্যাঁ বেশি তো আমাদের ঢুকে কাজ নাই, এর চাইতে বরঞ্চ আমরা যদি জলপথে ভারতবর্ষের আশেপাশে যে সমুদ্র পথ রয়েছে সেই জলপথ এবং বন্দরগুলোর উপরে যদি আমরা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করতে পারি, বন্দর নগরীগুলো যদি আমাদের দখলে থাকে, তাহলে আমাদের কিন্তু আর কি পথ মানে আহ, আমাদের নতুন করে আর পথ তৈরি করতে হবে না, বরঞ্চ আমাদের পথ নিজেই নিজেই তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই চিন্তা থেকে তিনি এই চিন্তা বাস্তবায়ন করার আগেই আলবুকার্ক কি হন? দ্বিতীয় গভর্নর নিযুক্ত হন। এবং আলবুকার্ক পর্তুগিজ গভর্নরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। তার সুযোগ্য নেতৃত্বের ফলেই পর্তুগিজগণ ভারতীয় উপমহাদেশে খুব দ্রুত শক্তিশালী এবং সমৃদ্ধশালী হয়ে ওঠে। সবকিছু ঠিক আছে। দেখো ভারতীয় উপমহাদেশে ওই সময় যারা রাজা ছিল তাদের দুর্বলতার সুযোগে আলবুকার্ক উপমহাদেশে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তিনি মনে করেন যে তিনি পুরো উপমহাদেশে কি করবেন? পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। আসলে তো পাগলের সুখ মনে মনে, এটা তো বুঝতেই পারছো। এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি বিজয়পুরের সুলতানের নিকট থেকে গোয়া দখল করেন এবং এই গোয়াতে তিনি কি করেন? একটা বাণিজ্য কুঠি স্থাপন করেন এবং ক্রমশ শক্তি বৃদ্ধি করেন। আমরা যদি এখনো গোয়াতে যাই তাহলে আমরা দেখব যে সেইখানে হিউজ লোকজন, হ্যাঁ তারা কিন্তু কি করে? তারা ওই যে তোমার মানে পর্তুগিজ রক্তের টান তাদের মধ্যে আছে, মানে তারা হচ্ছে তাদের কথায় তাদের চেহারায়, হ্যাঁ তারা কিন্তু একটা মিনি পর্তুগাল বলা যেতে পারে আর কি গোয়াকে, এমন একটা অবস্থা। ঠিক আছে, এবং এরপর তিনি মালাক্কা এবং হরমুজ দখল করে ফেলেন। হ্যাঁ, এবং কোচিনে কোচিনে তিনি একটি শক্তিশালী বাণিজ্য কুঠি স্থাপন করেন। ভারতবর্ষে তিনি একটি স্থায়ী পর্তুগিজ সাম্রাজ্য গড়ে তোলার জন্য তিনি পর্তুগাল থেকে প্রচুর কম বয়সী যুবকদেরকে নিয়ে আসেন এবং এনে তাদেরকে ভারতীয় মেয়েদের সাথে বিয়ে দেন। বলেন যে তোমরা ভারতীয় মেয়েদেরকে বিয়ে করো, এখানে সংসার করো, ঘর করো, এই জায়গায় বাড়ি করো এবং ভারতের মানে ভারতীয় রমণীদের বিয়ে করে তারপরে এদের সাথে সংসার করে তোমরা এই জায়গায় কি করো? পর্তুগিজ ব্লাড বাড়াই ফেলো। কারণ এই বিয়ের মাধ্যমে অনেকগুলো ব্যাপার হয়। ঠিক আছে, বিয়ের মাধ্যমে কূটনীতি হয়। ঠিক আছে, বিয়ের মাধ্যমে হচ্ছে তোমার এই মানে নতুন করে সাম্রাজ্য বিস্তার, ঠিক আছে, বা সেটেলমেন্ট বাড়ানোর ক্ষেত্রে এই ব্যাপারগুলো কাজ করে। আলবুকার্ক এই ব্যাপারগুলো জানতেন এবং তিনি একদম পুরোপুরিভাবে নীলজল নীতির সুস্পষ্ট প্রসার করেছেন, সুস্পষ্ট বিস্তার তিনি করতে চেয়েছেন। যেটা আমরা এইখানে একটু ব্যাখ্যার চেষ্টা করেছি যে পর্তুগিজ নাবিক আলফান্সো আলবুকার্ক 16 শতকের প্রথম দিকে ভারতে আসেন এবং নৌশক্তির জোরে তিনি গোয়া, মালাক্কা, হরমুজ এইগুলো দখল করে পর্তুগিজ সাম্রাজ্য গড়ে তোলেন। একইভাবে নৌশক্তিকে কাজে লাগিয়ে সাম্রাজ্য বিস্তারের যে নীতি তিনি গ্রহণ করেছিলেন তাই নীল জল নীতি নামে পরিচিত। আমাদের নীল জল নীতি বা আলবুকার্কের নীল জল নীতি ব্যাখ্যা করো। আলবুকার্কের নীল জল নীতি বলতে তুমি কি বোঝো? এই ধরনের প্রশ্ন কিন্তু ইতিহাসে আসে। আমি জানি তোমাদের অনেকের ইতিহাস নেই, তবে তোমরা একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এই ফারহানা শৈলী বলেছে স্যার আমার ইতিহাস নেই। দেখো তোমাদের যাদের ইতিহাস নেই তোমরা একটু জেনে রাখবে বা একটু মাথায় রাখবে যে তোমার যদি এখন ইতিহাস না থাকে তারপরও দুটো ব্যাপার, এক হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য এই পড়াটা খুবই কাজে লাগবে, আর সেকেন্ড হচ্ছে তোমার উচিত আমরা যে ইয়ে দিয়েছি কি বলে এটাকে, এই যে যে বস্তুটা, এই যে রুটিন যে রুটিনটা দিয়েছি সেই রুটিনটা দেখা, এবং সেই রুটিনে কিন্তু উল্লেখ করা আছে যে কোন ক্লাস কোন সময় হবে, কি বিষয় বিস্তারিত, এই ব্যাপারগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে। ঠিক আছে, আমাদের যে ব্যাচ 26-এর জন্য আমাদের যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তন ব্যাচে আমরা বলছি এটাকে ফ্রি প্রিমিয়াম কোর্স, এবং এই ফ্রি প্রিমিয়াম কোর্সে আমরা মূলত তোমাদেরকে এইচএসসির জন্য সর্বোচ্চ প্রস্তুত করার পাশাপাশি অ্যাডমিশনের একটা ফ্লেভার তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে তোমরা তোমরা অবশ্যই এই ক্লাসগুলোতে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা এইচএসসি দেবে তাদের সবাইকে আসতে উৎসাহিত করবা। এমন তো না যে তোমার একটা বন্ধু যদি এই ক্লাস করে তাইলে তুমি আর ক্লাস করতে পারবা না, তাই না? এটা সবার জন্য উন্মুক্ত। সো সবাইকে একটু এই ক্লাসের জন্য দাওয়াত দিয়ে দিবা, ঠিক আছে, নিজ উদ্যোগে। তারপরে আমরা দেখি যে 1632 সালে মোগল সম্রাট শাহজাহানের আদেশে বাংলা সুবেদার কাসিম খান জুইনি তিনি পর্তুগিজদের হুগলি থেকে বিতাড়িত করেন। ঠিক আছে, সম্রাট শাহজাহান আদেশ দিয়েছিলেন যে হুগলি থেকে এদেরকে তাড়াই দেওয়ার জন্য। এরপর থেকে ভারতবর্ষে পর্তুগিজদের প্রভাব প্রতিপত্তি কমতে থাকে, তবে তারা দেশে কিছু নতুন ফসলের চাষাবাদ শুরু করেছিল। দেখো এই দেশে আলু চাষ শুরু করেছে পর্তুগিজরা, তামাক চাষ শুরু করেছে পর্তুগিজরা, আনারস, পেঁপে, কাজু বাদাম এগুলো কিন্তু পর্তুগিজরা এখানে চাষ করা শুরু করেছিল। এছাড়া তারা প্রিন্টিং প্রেস বা ছাপাখানা প্রতিষ্ঠায় তারা ভূমিকা রাখে। ঠিক আছে, প্রিন্টিং প্রেস বা ছাপাখানা প্রতিষ্ঠায় ভূমিকা ছিল পর্তুগিজদের। তাহলে
পর্তুগিজরা শুধুমাত্র এই দেশে শাসনই করে নাই, তারা কিন্তু বেশ কিছু মজার ফল টল আনছে। এই যে পেঁপে তোমরা যারা পছন্দ করো, আলু খাইতে যারা পছন্দ করো, সবজি, হ্যাঁ, আনারস তো তোমরা জানো, বাংলা তোমরা যারা পড়েছো তোমরা জানো যে বিদেশি শব্দের মধ্যে এগুলো পর্তুগিজ শব্দের মধ্যে, তাই না? তো এই হচ্ছে বিষয়। তাহলে পর্তুগিজদের এই অবদান এবং তাদের এই বিষয়গুলো তোমরা একটু দেখবে। তারপরে আমরা দেখি যে ইংরেজদের আগমনের বিষয়টা, ঠিক আছে? ইংরেজদের আগমনের বিষয়টা দেখি। 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স কে আসেন? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স আসেন রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে, এবং মোগল সম্রাট ইংরেজদের সুরাটে বাণিজ্য কুটি স্থাপনের অনুমতি দেন। কোন জায়গায়? সুরাটে বলেন যে তোমরা বাণিজ্য কুটি স্থাপন করতে পারো। 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো, হ্যাঁ, তাইলে আগে আসছেন কিন্তু হকিন্স। তোমরা প্রায়ই এই বিষয়টা নিয়ে পরীক্ষায় যখন তোমাদের এমসিকিউ আসে তোমরা প্যাঁচ লাগাই ফেলো যে আসলে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স নাকি থমাস রো, কে প্রথম ইংরেজ দূত আর কি। দেখো, প্রথম ইংরেজ দূত হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, ঠিক আছে? প্রথম ইংরেজ দূত হচ্ছেন ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, যিনি আসছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে। এটা একদম ক্লিয়ার। এবং তারপরে আমরা দেখি 1615-তে প্রায় 7 বছর পরে স্যার টমাস রো মোগল সম্রাটের দরবারে তিনি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান। তিনি ছিলেন স্থায়ী প্রতিনিধি এবং রাজকীয় সুযোগ সুবিধা আদায় করেন। 1633 খ্রিস্টাব্দে তারা উড়িষ্যার বালাসোর যেটা, এবং 1651 খ্রিস্টাব্দে বাংলার হুগলিতে বাণিজ্য কুটি স্থাপন করেন। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে 1690 সালে ঘটে। জব চার্নক নামে একজন ইংরেজ কোম্পানির এজেন্ট, তিনি সুতানুটি, কলকাতা এবং গোবিন্দপুর এই 3টা গ্রাম তিনি কিনে নেন এবং কলকাতা নামে একটা নগরীর তিনি পত্তন ঘটান। তাহলে এই যে কলকাতা নগরীর শুরু করা, এইটা জব চার্নকের হাত ধরে শুরু হয়। তাহলে কলকাতা নগরীর পত্তন ঘটে কার হাত ধরে? জব চার্নক নামে একজন ইংরেজ কোম্পানির এজেন্টের হাত ধরে কলকাতা নগরীর পত্তন ঘটে। তিনি সুতানুটি নামে একটা গ্রাম কেনেন, কলকাতা নামে একটা গ্রাম কেনেন, এবং তার সাথে গোবিন্দপুর নামে আরেকটা গ্রাম তিনি কেনেন, ঠিক আছে? কিনে তারপরে তিনি কলকাতা নগরীর পত্তন করেন, এবং এরই মাধ্যমে কলকাতা নগরী মানে কলকাতা শুরু হয়। এখনকার যে মানে তোমার নগরী, বিখ্যাত নগরী কলকাতা, সেটা শুরু কিন্তু ইংরেজদের হাত ধরে, জব চার্নকের হাত ধরে। এবং এইখানে তারা ফোর্ট উইলিয়াম নামে একটা দুর্গ তারা নির্মাণ করে। দুর্গের নাম কি ছিল? ফোর্ট উইলিয়াম দুর্গ ছিল। তাহলে এই 3টা গ্রাম নিয়ে কলকাতা নগরীর পত্তন করেন এবং ফোর্ট উইলিয়াম দুর্গ তারা নির্মাণ করেন। এরপরে আমরা দেখি যে ফরাসিদের আগমন। ফরাসিরা 1664 খ্রিস্টাব্দে, এই যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় 1668 খ্রিস্টাব্দে, তারা ভারতবর্ষে এসে প্রথমে সুরাটে এবং পরবর্তীতে মসুলিপট্টমে বাণিজ্য কুঠি স্থাপন করে। 1673 সালে তারা পন্ডিচেরিতে একটা বিশাল শক্তিশালী কেন্দ্র গড়ে তোলে, এবং এখনো তুমি যদি পন্ডিচেরি যাও তাহলে দেখবে যে সেখানে একটা ফরাসি স্টাইলের লোকজন সেখানে আছে। তার মানে এই যে ফরাসিরা আসছিল, তাদের যে দাওয়াতি কার্যক্রম আছে সেটার কারণে ওইখানকার লোকজন ফরাসি সভ্যতা সংস্কৃতির সাথে পরিচিত হয়েছে, তাদের বিয়ে শাদী হয়েছে, তাদের ব্লাড লাইনের সাথে ওই পন্ডিচেরি মিশ্রিত হয়েছে। এরপরে দেখো, বাংলার সুবেদার শায়েস্তা খানের অনুমতি নিয়ে তারা চন্দননগরে বাণিজ্য কুঠি স্থাপন করে। তাহলে ফরাসিরা চন্দননগরে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল শায়েস্তা খানের অনুমতি নিয়ে। এখন তোমরা শায়েস্তা খানের কথা তো জানো, তিনি বাংলার সুবেদার ছিলেন, তাই না? তার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, এই টাইপের একটা ব্যাপার স্যাপার শোনা যায়। দেখো, ভারতবর্ষে আধিপত্য বিস্তার নিয়ে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে দীর্ঘব্যাপী দ্বন্দ্ব চলে, যা কর্ণাটকের যুদ্ধ নামে পরিচিত। কর্ণাটকের যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 4টা যুদ্ধ হয়েছে কর্ণাটকে, 4টা যুদ্ধই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো ওই যে তোমার ইঙ্গ মহীশূর যুদ্ধও বলে আর কি, ঠিক আছে? তাইলে এই কর্ণাটকের যুদ্ধ দেখো, ফরাসি গভর্নর ডুপ্লে, হ্যাঁ, ফরাসি গভর্নর ডুপ্লে ছিলেন একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি, কিন্তু শেষ পর্যন্ত ইংরেজদের রণকৌশল নৌশক্তির কাছে তিনি পরাজিত হন। এবং 1760 সালে বন্দিবাসের যুদ্ধে চূড়ান্ত পরাজয়ের পর ফরাসিদের রাজনৈতিক মানে একদম বিলুপ্ত হয়ে যায়। 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পাশে কিন্তু এই যে এই তোমার এই ফরাসিরা কিন্তু ছিল, এবং মসিয়ে লালি তিনি। আচ্ছা, অত্যন্ত দুঃখিত যে আসলে আবার ইলেকট্রিসিটিতে একটু ঝামেলা হয়েছিল। তো আমরা আমাদের ইলেকট্রিসিটির সমস্যা সমাধান করে আমাদের আবার ক্লাস শুরু হয়েছে। তো আমরা যা বলছিলাম যে ফরাসিদের আগমন ও কর্ণাটকের যুদ্ধ, এইটার একেবারে সর্বশেষ
যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে 1760 খ্রিস্টাব্দে বন্দিবাস বলে একটা জায়গা আছে, সেটার একটা যুদ্ধ হয়, বন্দিবাসের যুদ্ধ বলে এটাকে, এবং সেই যুদ্ধে পরাজয়ের পর, চূড়ান্ত পরাজয়ের পর ফরাসিদের রাজনৈতিক স্বপ্ন বিলীন হয়ে যায়। আমরা পলাশির যুদ্ধের বিষয়টা দেখব। পলাশির যুদ্ধ বাংলাদেশের মানে তৎকালীন বাংলার তথা ভারতীয় উপমহাদেশেরই বলা চলে একটা মানে গুরুত্বপূর্ণ একটা মোড় ওই সময় রাজনীতিতে নিয়ে আসে। পলাশির যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা সূর্য একেবারে অস্তমিত হয়ে যায় 200 বছরের জন্য। তাহলে 200 বছরের জন্য বাংলার স্বাধীনতা যুদ্ধ মানে বাংলার স্বাধীনতা সূর্য একেবারে চিরতরে অস্তমিত হয়ে যায় এই পলাশির যুদ্ধের মাধ্যমে। আমরা 1757 সালের 23 জুন যে পলাশির যুদ্ধ হয়, পলাশির আম্র কারণে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত লর্ড ক্লাইভ তাদের মধ্যে যুদ্ধ হয়। নবাবের সেনাপতিগণ একেবারে সবাই মোটা দাগে বিশ্বাসঘাতকতা করে, এই বিষয়গুলো আমরা কিন্তু মোটামুটি জানি। এখন এই যে নবাবের যে সেনাপতি এবং তাদের যে বিশ্বাসঘাতকতা, আমরা এগুলোর ঊর্ধ্বে আরো একটা ব্যাপার হয়তো বা বুঝি, সেটা হচ্ছে যে এই পলাশির যুদ্ধে নবাবের পরাজয়, এই পলাশির যুদ্ধে নবাবের পরাজয় তথা এই পলাশির যুদ্ধে নবাবের পরাজয়, এই বিষয়টা সত্যিকার অর্থেই, আচ্ছা হ্যাঁ যা বলছিলাম যে পলাশির যুদ্ধে নবাবের পরাজয় সত্যিকার অর্থেই মানে আহ, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাকে একেবারে আহ, মোটামুটি বাংলা তো গেছে 200 বছরের জন্য, বাংলা বিহার উড়িষ্যা এই পুরো উপমহাদেশেই বলা যায় যে মানে ইংরেজদের আধিপত্য মোটামুটি প্রতিষ্ঠা হতে শুরু করেছে। যেটা আমরা দেখি ঠিক এর 5 বছরের মানে 8-10 বছরের মাথায় আমরা দেখি 1765 সালে আমরা দেখি যে এলাহাবাদের চুক্তি হয় এবং সেইখানে ওই যে নবাব মানে বাংলা বিহার উড়িষ্যাকে একেবারে ওই সময় যে মানে মুঘল সম্রাট সে লিখে দিচ্ছে, হ্যাঁ আলমগীর, দ্বিতীয় আলমগীর। তাহলে এই যে ব্যাপারগুলো ঘটছে এগুলো ছিল একেবারে পুরোপুরিভাবে ইংরেজদের পূর্ব পরিকল্পিত, এবং এই পরিকল্পনা শুরু হয়েছিল ঠিক 1757 না, বরঞ্চ এরও বহু মানে আরো আগে আর কি। যে ইংরেজরা কি করবে, আস্তে 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 প্রভাব বিস্তার করতে করতে তারা পুরো এলাকাটা দখল করে নেবে। এবং এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার শুরুটা আমরা দেখি যে তারা বেআইনি নানা রকম বাণিজ্যিক সুবিধা নিচ্ছিল, নবাবের নির্দেশকে অমান্য করে দস্তক বা বাণিজ্যিক ছাড়পত্র যেটা যেটা নবাব ইংরেজদেরকে দিয়েছিলেন সেটা ব্যবহার করত এবং শুল্ক ফাঁকি দিত। তারা শুল্ক ফাঁকি দেওয়ার জন্য দস্তক ব্যবহার করত। ঠিক আছে, দস্তক ছিল হচ্ছে একটা বিশেষ বাণিজ্যিক ছাড়পত্র যেটা নবাব, এই দস্তক নবাবের স্বাক্ষর করা এবং সিল মোহরওয়ালা ছিল আর কি। ঠিক আছে, এবং নবাবের নির্দেশ অমান্য করে তারা দস্তক ব্যবহার করত। আচ্ছা, এরপরে আমরা দেখি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ। নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল। আচ্ছা তুমি বোঝো, যারা যারা একটা বাণিজ্য করতে আসছে, ব্যবসা করতে আসছে, দুর্গ দিয়া তাদের কি কাজ ভাই? মানে দুর্গে তাদের কি হয়? ব্যবসায়ীরা কেন দুর্গ বানায়, তাই না? এটা তো বোঝাই যায় তারা সামরিক প্রসার করার জন্যই মূলত এই দুর্গ তারা নির্মাণ করেছিল। এছাড়া বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্রের ব্যাপার আছে। নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লাহ প্রমুখের সাথে রবার্ট ক্লাইভের গোপন চুক্তি হয় এবং আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণকে তার আত্মীয়রা মেনে নিতে পারে নাই, বিশেষ করে তার খালা ঘসেটি বেগম। তোমরা কি জানো যে তার খালা ঘসেটি বেগম, আমরা সবাই জানি আসলে এটার পুরোপুরিভাবে নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা করেছিলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। এই টাইপের ষড়যন্ত্রকে বলা হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র, যেটা নিজের বাড়ির মধ্যে হয় একেবারে, তাই না? এই প্রাসাদ ষড়যন্ত্রের ইতিহাস এই বাঙালিদের অনেক পুরানো ইতিহাস। ঠিক আছে, আমাদের বাংলার স্বাধীনতা সূর্যকে অস্তমিত করার জন্য, বাংলার স্বাধীনতাকে বারবার তোমার হচ্ছে অন্য ভিনদেশী শত্রুর হাতে তুলে দেওয়ার জন্য প্রাসাদ ষড়যন্ত্রের ভূমিকার কোনো বিকল্প নাই। মানে এটা ভয়াবহভাবে ঘটেছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে। হ্যাঁ, বাংলাকে বা বাংলার মানে যে মানুষ আছে তাদেরকে নানাভাবে এভাবে পর্যদুস্ত করা হয়েছে। তাহলে নবাবের প্রতি উদাসীনতার যে বিষয়টা, হ্যাঁ সেটা হচ্ছে এই ঘসেটি বেগমের যে শত্রুতা, ঘসেটি বেগমের যে 2 নাম্বারই তার খালা, এটার পরিণামও কিন্তু ভালো হয় নাই। নবাবের পরাজয়ের পরপরই ঘসেটি বেগমকেও কিন্তু, ওই ঘসেটি বেগমও বলা যায় নৌবিহারে যান, মানে তিনি নদী ভ্রমণে যান এবং নদী ভ্রমণে গিয়ে তিনি পানিতে ডুবে মারা যান। আসলে তাকে পানিতে ডুবায় মেরে ফেলা হয়েছিল আর কি, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখি যে স্বাধীনতার সূর্যাস্ত হয়, তাই না? বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতা
সম্পূর্ণরূপে এই অবসান ঘটে এবং ব্রিটিশ উপনিবেশের সূচনা ঘটে। এছাড়া মীর জাফর এরপরে নবাব হন। মীর জাফররা আসলে ইংরেজরা কখনোই নবাব হিসেবে মানে চাই নাই। মীর জাফর ছিলেন মূলত পাপেট, একটা পুতুল নবাবের, মানে নবাবের জায়গায় আর কি। প্রকৃত ক্ষমতা ছিল লর্ড ক্লাইভ এবং কোম্পানির হাতে। এছাড়া ইংরেজরা বাংলার কোষাগার লুণ্ঠন করে এবং একচেটিয়া বাণিজ্যিক অধিকার লাভ করে। এর কারণে দেশীয় যে বাণিজ্য সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দেশের যে ট্রেডার, দেশের যারা বাণিজ্য করতো, ব্যবসা করতো, ব্যবসায়ী, তারা একদম পথে বসে যায়। ব্রিটিশরা শক্তি বৃদ্ধি করতে থাকে, ইংরেজদের ভারতের প্রধান রাজনৈতিক সামরিক শক্তিতে তারা পরিণত হয় এবং এক পর্যায়ে তারা এমনকি মুঘল সুলতানদেরকেও চ্যালেঞ্জ করতে শুরু করে। এক পর্যায়ে তো মুঘল সুলতানরা হেরেই যায় ইংরেজদের কাছে। রবার্ট ক্লাইভ প্রভূত ধন সম্পদের মালিক হন এবং লর্ড ক্লাইভ উপাধি পান। এবং লর্ড ক্লাইভের পরিণতিও কিন্তু শেষ পর্যন্ত ভালো হয় নাই, যদিও তিনি শান্তিতে ছিলেন না, খুব একটা সুখে ছিলেন না আর কি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এখন আমরা দেখি যে এই পলাশির যুদ্ধের পরে মীর জাফরের জামাতা মীর কাসিম তিনি বাংলা সিংহাসনে বসেন, নবাবী হাসিল করেন। কিন্তু মীর কাসিম তিনি নিজেও ইংরেজদের মানে নানা রকম কাজকর্মে সন্তুষ্ট ছিলেন না। তিনি বুঝতে পারতেছিলেন যে ইংরেজরা তারা আইজ হোক কাইল হোক লাথি মারবেই, এবং এজন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময়ে মীর কাসিম তিনি বক্সারের যুদ্ধ করেন ইংরেজদের বিরুদ্ধে এবং সেই যুদ্ধে তিনি পরাজিত হন। ঠিক আছে, মীর কাসিম বক্সারের যুদ্ধে কি হন? পরাজিত হন। বিহারের বক্সার নামক জায়গায় এটা সংগঠিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী এবং বাংলা নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর মধ্যে যুদ্ধের পরে হ্যাঁ পলাশি মানে ইংরেজদের কাছে তিনি পরাজিত হন। এবং এই যুদ্ধে পরাজিত হয়ে হ্যাঁ বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে একেবারে 1765-তে যে এলাহাবাদের চুক্তি আছে, ইংরেজরা সেই এলাহাবাদের চুক্তি করে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে, এবং এই এলাহাবাদের চুক্তির মাধ্যমে তারা বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এই দেওয়ানি লাভের ঘটনাটা একটা ঐতিহাসিক কেলেঙ্কারির ঘটনা, তাই না? একটা কলঙ্কজনক ঘটনা এই দেওয়ানি লাভের ঘটনাটা। কেন? দেখো, নর্মালি দেওয়ানি লাভ করার কারণে এই বাংলা দ্বৈত শাসন দেখে। দ্বৈত শাসন একটা মানে চরম হাস্যকর ধরনের একটা শাসন, হ্যাঁ, যেটাতে নবাব এবং ইংরেজ দুই দলের হাতে থাকে হচ্ছে মানে দুই পক্ষের হাতে থাকে ক্ষমতা। ইংরেজরা দেওয়ানি লাভ করে, নবাব হচ্ছে তার মানে যে নবাবী ক্ষমতা আছে সেটা থাকে। নবাব হন ইংরেজদের বেতনভুক্ত কর্মচারী। তুমি বোঝো, নিজের ভূমে যদি অন্য কারো বেতনভুক্ত কর্মচারী হিসেবে নবাবকে খাটতে হয়, তাহলে এর মতো কেলেঙ্কারি আর কিছু হইতে পারে না। এবং ইংরেজরা কি করতো, তাদের যত পাপের ভার আছে সেটা তারা নবাবের উপর আসলে এভাবে চাপিয়ে দিচ্ছিল। ঠিক আছে, তাহলে নবাব যখন ইংরেজদের প্রভাবভুক্ত কর্মচারী হয়ে পড়েন, তখন ইংরেজরা দেওয়ানি ঠিকঠাক না করতে পারার কারণে সমস্ত বাংলা জুড়ে বিশাল একটা দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষকে বলে 76-এর মনন্তর। বাংলা 1176, ইংরেজি 1770-এ এই ভয়াবহ দুর্ভিক্ষ বা এই ভয়াবহ মনন্তরটা হয়। দ্বৈত শাসন এই 76-এর মনন্তরের জন্য সরাসরি দায়ী ছিল। তাহলে 76-এর মনন্তরের জন্য সরাসরি দায়ী কি ছিল? দ্বৈত শাসন ছিল 76-এর মনন্তরের জন্য সরাসরি দায়ী। এরপরে দেখো, বাংলা, বিহার এবং উড়িষ্যা, ঠিক আছে, বাংলা, বিহার এবং উড়িষ্যায় এই যে মনন্তর হয়, এই মনন্তরের কারণে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ওই সময় মারা যায়। এবং বলা হয় বাংলা, বিহার, উড়িষ্যার হ্যাঁ 2 ভাগের 1 ভাগ মানুষ, হ্যাঁ মানে 1/3 একটু বেশি, 2 ভাগের মানে অর্ধেকের একটু কম, এরকম মারা যায়। ঠিক আছে, তাহলে তোমরা একটু লক্ষ্য করবে, আচ্ছা তাহলে তোমরা একটু লক্ষ্য করবে যে এইখানে তোমরা একটু লক্ষ্য করবে যে কি কি ব্যাপার ঘটে। ঠিক আছে, কারণ কি কি ছিল দেখো। এখানে বলা হচ্ছে প্রাকৃতিক যে কারণগুলো ছিল, টানা অনাবৃষ্টি এবং খরার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়। মানব সৃষ্ট কারণ হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উচ্চ হারে খাজনা আদায়। ঠিক আছে, উচ্চ হারে খাজনা আদায় এবং যে বিষয়গুলো আছে, ঠিক আছে, উচ্চ হারে খাজনা আদায় এবং অন্যান্য যে মানে খাদ্যশস্যের কৃত্রিম সংকট তৈরি করে মজুতদারি এবং মুনাফা যেটা, ঠিক আছে, এই মুনাফা লুট করা, এই বিষয়গুলো ঘটে। এবং দেখো, বাংলার প্রায় 1/3 মানুষ ওই সময় মারা যায় এবং অনেক গ্রাম এই কারণে জনশূন্য হয়ে পড়ে। মানে এমন অনেক গ্রাম ছিল যে গ্রামে আর কোনো মানুষ ওই সময় বেঁচে ছিল না। বোঝো,
মানে সিচুয়েশনটা কি হয়েছে যে কোনো গ্রামের মানে কোনো মানুষই আর ওই সময় কি বেঁচে নাই, একটা গ্রাম পুরোপুরি ভাবে জনশূন্য হয়ে পড়ছে। ঠিক আছে, এরকম শুধু একটা গ্রাম না, বরঞ্চ এরকম আরো অনেক গ্রাম ওই সময় একদম পুরাপুরি ভাবে জনশূন্য হয়ে পড়ে, কোনো মানুষ মানে জনমনীষী আর ওই সময় ওই গ্রামে বেঁচে ছিল না। তাহলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায় একটা দুর্ভিক্ষের কারণে। কি পরিমাণ ভয়াবহ দুর্ভিক্ষ ওই সময় ছিল তাহলে বুঝতে পারছো তোমরা। এখন লক্ষ্য করো যে আচ্ছা আচ্ছা এইবার আমরা ইংরেজ ঔপনিবেশিক শাসনটা মোটামুটি একটা মানে ইয়েতে আমরা মানে এক নজরে ইংরেজ ঔপনিবেশিক শাসনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখার চেষ্টা করব। ইংরেজরা যখন ইংরেজ ঔপনিবেশিক শাসন যখন শুরু করে, ইংরেজরা যখন এই উপমহাদেশের পুরোপুরি শাসনভার ইংরেজরা যখন গ্রহণ করে, তখন 1765 সালে এই এলাহাবাদ চুক্তির মাধ্যমে কিন্তু ঘটনাটা ঘটেছিল। এলাহাবাদ চুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় শাহ আলম ছিল এলাহাবাদ চুক্তির মানে ওই ভারতবর্ষের হোতা, এবং ওই পাশে ছিল হচ্ছে লর্ড ক্লাইভ, এবং ভারতবর্ষের দেওয়ানি ইংরেজরা লাভ করে। ইংরেজরা দেওয়ানি লাভ করে দ্বৈত শাসন প্রবর্তন করে। অলরেডি তো আমি দ্বৈত শাসনের বিষয়ে বলেছি। দ্বৈত শাসনটা কি ছিল? দ্বৈত শাসনের মাধ্যমে মূলত ইংরেজরা হয়ে যায় কি নবাবের মানে নবাব হয়ে যান কি ইংরেজদের বেতনভুক্ত কর্মচারী এবং পুরোপুরি প্রভাবাধীন। কাজেই নবাব যেটা বলবেন মানে ইংরেজরা যেটা বলবে, কোম্পানি যেটা বলবে তার বিরুদ্ধচারণ করা বা তার বিরুদ্ধে যাওয়া এটা কোনো সুযোগ নবাবের ছিল না। আচ্ছা, লর্ড ক্লাইভ এই সময় প্রথম গভর্নরের দায়িত্ব পালন করে লর্ড ক্লাইভ। ঠিক আছে, এরপরে যখন এই ওয়ারেন হেস্টিংস আসেন, ওয়ারেন হেস্টিংস এসে দ্বৈত শাসন রহিত করেন। কেন? কারণ দ্বৈত শাসন রহিত না করলে যে এই ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনও টিকবে না, এখানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনও টিকবে না, ধরা খেয়ে যাবে, এটা তিনি বুঝতে পারতেছিলেন। এবং তিনি দ্বৈত শাসন নামক এই প্রহসনমূলক এই চূড়ান্ত প্রহসনমূলক যে শাসন সেটা তিনি রহিত করেন। এরপরে তিনি পাঁচশালা বন্দোবস্ত চালু করেন। পাঁচশালা হচ্ছে 5 বছর মেয়াদী একটা বন্দোবস্ত, যেটা দেওয়ানি ব্যবস্থাকে সহজ করার জন্য ছিল। আমরা এরপরে এটা ব্যাখ্যা করব। এবং তিনি ভারতবর্ষে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন। রাজস্ব বোর্ড বা রেভিনিউ বোর্ড স্থাপনের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে রেভিনিউ বোর্ড বা রাজস্ব বোর্ড স্থাপন করেন, এবং এই রেভিনিউ বোর্ড বা রাজস্ব বোর্ড স্থাপনের মাধ্যমে তিনি মূলত ভারতবর্ষে একটা ঐতিহাসিক ব্যবস্থার সূচনা করেন। তার মাধ্যমে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষের একেবারে গভর্নর বা মানে কি বলবো এটাকে গভর্নিং পাওয়ারে তিনি নিয়ে যান আর কি। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস এই কাজটা করেছিলেন। এরপরে এরপরে আমরা দেখি, দুঃখিত, হ্যাঁ, এরপরে আমরা দেখি হচ্ছে লর্ড ওয়েলেসলি। তিনি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তা। অধীনতামূলক মিত্রতা নীতি এই কথাটা অত্যন্ত ব্যাখ্যার দাবি রাখে, মানে খুব বেশি পরিমাণে এটা ব্যাখ্যার দাবি রাখে। অধীনতামূলক মিত্রতা নীতির ব্যাপার কি? অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে এক ধরনের নীতি, যে নীতির মাধ্যমে তুমি যাচ্ছ এবং তুমি বলছো যে আপনার আমি আপনার মানে অধীন থাকবো, হ্যাঁ, তাহলে আপনি আমাকে কি কি সুবিধা দেবেন। ঠিক আছে, তখন ইংরেজরা তোমাকে বলছে যে আমি তোমাদেরকে প্রোটেকশন দেবো, বিনিময়ে তোমার এই শর্ত পালন করতে হবে, আমাকে এই টাকা দিতে হবে, তুমি আমার বিরুদ্ধে কখনো যুদ্ধ করতে পারবা না, আমার যুদ্ধ হইলে তোমার সৈন্য পাঠাইতে হবে, আবার তোমার সৈন্যবাহিনী লাগবে না, যদি তুমি সৈন্যবাহিনী রাখতে না চাও আমার সৈন্যরা তোমার হয়ে যুদ্ধ করে দেবে, এই টাইপের ব্যাপার আর কি। ঠিক আছে, তার মানে অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে একটা হাস্যকর নীতি, যে নীতির মাধ্যমে যারা তোমাকে মানে দখল করে রেখেছে, যারা তোমাকে দখল করে রেখেছে, যারা তোমাকে ধ্বংস করতে চায়, যারা তোমার শত্রু, তুমি তার কাছ থেকে প্রোটেকশন নিচ্ছ তোমারই আরেক বন্ধুর বিরুদ্ধে। এইভাবে ইংরেজরা উপমহাদেশের রাজাদের মধ্যে ঝামেলা তৈরি করে রাখে, ঝামেলা পাকায় রাখে, এবং নিজেরা কি করে, নিজেরা সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করে, করে তারপরে লোকজনরে ভালো মতো ফাঁসায় আর কি। ঠিক আছে, এরপরে আমরা দেখি টিপু সুলতানের সাথে মহীশূরের যুদ্ধ হয়। কি হয়? মহীশূরের যুদ্ধ হয়। লর্ড ওয়েলেসলির টিপুর সাথে টিপু সুলতানের কি হয়? মহীশূরের যুদ্ধ হয়, এবং এই মহীশূরের যুদ্ধে শেষ পর্যন্ত টিপু সুলতান পরাজিত হন। ঠিক আছে, এই মহীশূরের যুদ্ধে টিপু সুলতান পরাজিত হন। তোমরা সোর্ড অফ টিপু সুলতান দেখেছো কিনা জানি না। টিপু সুলতান হচ্ছেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত বীর। তার পিতা হচ্ছেন হায়দার আলী। ঠিক আছে, আরকট রাজ্য যেটা ছিল, ওই যে তোমার হায়দ্রাবাদ যেটা আর কি, ঠিক আছে, মানে ঠিক হায়দ্রাবাদ না, মানে আমরা যেটাকে এখন ভেলোর বলি, ঠিক আছে, ওইখানে আরকট ছিল। আরকট ওইটার রাজা ছিলেন এই তোমার টিপু সুলতান, মহীশূরের রাজা, মহীশূরের সুলতান
শেরে মহীশূর বলা হইতো তাকে, ঠিক আছে। তিনি ইংরেজদের কাছে পরাজিত হন এবং বলা হয় যে যখন যুদ্ধে টিপু সুলতান মারা যান তখন টিপু সুলতানের হাতে তার তলোয়ার শক্ত করে ধরা ছিল এবং তলোয়ার তার হাত থেকে আলাদা করা যায়নি, ঠিক আছে, এরকম বলা হয়। লর্ড উইলিয়াম বেন্টিং তিনি সতীদাহ প্রথা রহিত করেন 1829 সালে। সতীদাহ প্রথা উচ্ছেদে হেল্প করেন হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে প্রথম আধুনিক ভারতীয় বলা হয়, ঠিক আছে, রাজা রামমোহন রায়কে বলা হয় প্রথম আধুনিক ভারতীয়। অফিস আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। তাহলে এই কাজগুলো তিনি করেন। আচ্ছা, এরপরে আমরা দেখি যে পাঁচশালা বন্দোবস্ত, যেটার কথা আমরা বলেছিলাম সেটা ব্যাখ্যা এখানে দিয়েছি। গভর্নর ওয়ারেন হেস্টিংস কর্তৃক প্রবর্তিত বাংলার ভূমি রাজস্ব আদায়ের একটি 5 বছর মেয়াদী ব্যবস্থা। এতে জমির সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ইজারাদার যে হবে তার সাথে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল কোম্পানির রাজস্ব আয় বৃদ্ধি। ওই যে বললাম প্রথম রেভিনিউ বোর্ড স্থাপন থেকে শুরু করে কোম্পানিকে দেওয়ানিতে একটা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দিতে চেয়েছিলেন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দিতে চেয়েছিলেন হচ্ছে আমাদের এই ওয়ারেন হেস্টিংস। এরপরে ওয়ারেন হেস্টিংস এর 5 সালা বন্দোবস্ত ফেল মারে। আসেন লর্ড কর্নওয়ালিস, তিনি 10 সালা বন্দোবস্ত বা 10 বছর মেয়াদী বন্দোবস্ত তিনি চালু করেন এবং এই 10 বছর মেয়াদী যে ভূমি বন্দোবস্ত ব্যবস্থা আছে এবং 10 বছর মেয়াদী যে ভূমি বন্দোবস্ত ব্যবস্থা আছে আচ্ছা, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর কি। হ্যাঁ, আমি জানি না তোমাদের ওখানে কি অবস্থা, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং মানে ঝড়ে মনে হচ্ছে যে ইয়েটা খুলে আসবে এরকম লাগছে। আচ্ছা, যাই হোক, তো দেখো যা বলছিলাম সেটা হচ্ছে যে 10 সালা বন্দোবস্তে এই 1790 সালে 10 সালা মানে কি 10 বছর মেয়াদী বন্দোবস্ত, 10 সাল, তাই না, এটাই তো 10 সালা। তাহলে 10 বছর মেয়াদী যে বন্দোবস্ত সেটাকে বলা হচ্ছে 10 সালা বন্দোবস্ত এবং লর্ড কর্নওয়ালিস এটা চালু করেন। বাট 10 সালা বন্দোবস্ত যথারীতি ফেল মারছে এবং 1793 সালেই তিনি এটাকে বোঝেন যে এভাবে হবে না, তখন এটা চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তর করা হয়। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত জিনিসটা কি? চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে 5 সালা এবং 10 সালার মতো সারা জীবনের জন্য বন্দোবস্ত, এবং চিরস্থায়ী বন্দোবস্তের সাথে একটা সূর্যাস্ত আইনও করা হয়। আমরা সবগুলো ব্যাপারই একটু দেখব, ঠিক আছে। এই যে চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন ব্রিটিশ আমলের ভূমি রাজস্ব ব্যবস্থার দুটি অবিচ্ছেদ্য অংশ। 1793 সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস এই প্রথা প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার জমিদারদের মধ্যে সম্পাদিত একটা ভূমি রাজস্ব চুক্তি, যেখানে জমিদারদের জমির স্থায়ী মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং এইটাই মূলত জমিদারি বন্দোবস্ত পুনঃপ্রবর্তন হয় আর কি। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তটা কিন্তু একেবারে পর্যন্ত চলেছে, যে তোমার 1950 সালে একদম জমিদারি প্রথা পূর্ণরূপে বাতিল হওয়ার আগ পর্যন্ত চলেছে বলা যায়। এখন এই সময় একটা স্থায়ী রাজস্ব তৈরি করা হয় যে জমিদারদেরকে সরকারকে কত টাকা দিতে হবে তা চিরকালের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয় এবং জমিদারগণ উত্তরাধিকার সূত্রে জমি ভোগ করতে পারতেন এবং জমি বিক্রি বা দান করার অধিকার তারা লাভ করেন আর কি, ঠিক আছে। এইভাবে জমিদারদেরকে সরকারকে কত টাকা দিতে হবে তা চিরকালের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। তাহলে যদি কেউ এই বছরের নির্দিষ্ট দিনের মধ্যে যদি এই সূর্যাস্ত আইন মানে এই তোমার চিরস্থায়ী বন্দোবস্তের এই যে খাজনা, সেই খাজনা নির্দিষ্ট দিনের মধ্যে পরিশোধ না করতে পারতেন, তাহলে তার জন্য সূর্যাস্ত আইন যেটা, সেই সূর্যাস্ত আইন বলবৎ হইতো। সূর্যাস্ত আইন জিনিসটা কি? তুমি বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের ঠিক আগে তোমার খাজনাটা তোমাকে পরিশোধ করতে হবে। যদি তুমি সেই খাজনা পরিশোধ না করতে পারো তাইলে তোমার যে জমিদারি আছে সেটা পুরোপুরি ভাবে কি হবে, নিলাম হয়ে যাবে। তাহলে তোমার জমিদারি কি হবে, নিলাম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সূর্যাস্তের দিন বছরের একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগেই তুমি চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে যে জমিদারিটা পেয়েছো সেই জমিদারির খাজনা তোমাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। না করতে পারলে তোমার থেকে তোমার জমিদারি নিয়ে তারপর ওটা নিলামে উঠায় এরপরে কি করা হবে, ওটার ব্যবস্থা করা হবে, মানে তোমার খাজনার ব্যবস্থা করা হবে, ঠিক আছে। খাজনার চেয়ে বাজনা তখন বেশি হয়ে যাবে, ঠিক আছে। এবং মানে তোমার জমির দারি বা জমিদারের অংশ নিলামে বিক্রি করে ওই খাজনা তুলে নেওয়া হবে। এই কঠোর আইনের কারণে অনেক প্রাচীন জমিদার তাদের জমিদারি হারিয়ে ফেলেন এবং নতুন একটা ধনিক শ্রেণী সৃষ্টি হয় যারা নতুন করে জমিদারি লাভ করেন বা জমিদারি কিনে নিতে পারেন,
ঠিক আছে, ইংরেজরাও যে অনেক লাভ করে তা কিন্তু না, তারাও ধরা খেয়েছিল। ওকে, এইবার লর্ড ডালহৌসি দেখি 1853 সালে ভারতবর্ষে প্রথম রেলপথ তিনি চালু করেন, বিধবা বিবাহ আইন পাশ করেন 1856 সালে, এবং এই বিধবা বিবাহ আইন পাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষ অবদান রাখেন। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হ্যাঁ, তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল ওই যে সংস্কৃত বিশ্ববিদ্যালয় যেটা আছে তারা, তাই না, সংস্কৃত কলেজ তৎকালীন। এবং লর্ড ডালহৌসির সময় সত্য বিলোপ নীতি যেটা, সেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সত্য বিলোপ নীতি কি? তার মানে হচ্ছে যে একজন জমিদার বা একজন রাজা মরে যাওয়ার পর যদি তিনি তার বায়োলজিক্যাল হেয়ার বা বায়োলজিক্যাল উত্তরাধিকারী রেখে না যান, তার যদি ঔরসজাত পুত্র না থাকে, তাহলে এই জমিদারি ইংরেজদের খাতে চলে যাবে। তিনি কাউকে দত্তক নিতে পারবেন না, দত্তক সন্তান জমিদারির মালিক হতে পারবে না। এটাই ছিল সত্য বিলোপ নীতির ব্যাপার, ঠিক আছে, যে দত্তক সন্তান জমিদারির মালিক হতে পারে না। লর্ড ক্যানিং কাগুজে মুদ্রার প্রচলন করেন, পুলিশি ব্যবস্থা চালু করেন, এবং 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, যেটা সম্পর্কে আমরা সবাই জানি, যেটাকে সিপাহী মহাবিদ্রোহ বলা হয়, সেটা তিনি দমন করেন। এছাড়া তিনি বাংলাদেশের রেলপথ চালু করেন 1862 সালে, যেটা তৎকালীন কুষ্টিয়ার জগতি, তাই না, কুষ্টিয়ার জগতিতে হয়। লর্ড কার্জন 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ করেন, পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী হয় ঢাকা। যাই হোক, এটা আমরা এখন পড়বো না, আমরা একটু জানবো যে এই যে কোম্পানি শাসন, তাদের শাসন শক্তিশালী করতে ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তির সাথে যে যুদ্ধ করেছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইঙ্গ মহীশূর যুদ্ধ, ইঙ্গ শিখ যুদ্ধ, রোহিলা যুদ্ধ। এই যুদ্ধগুলো আমরা সংক্ষেপে আমরা দেখে নেব, ঠিক আছে। আমরা মোটামুটি বলেছি ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল হায়দার আলী টিপু সুলতানের সাথে, 4টা যে দীর্ঘস্থায়ী যুদ্ধ সংগঠিত হয় সেগুলো। ইঙ্গ শিখ হচ্ছে শিখদের বিরুদ্ধে যুদ্ধ, রোহিলা যুদ্ধ হচ্ছে অযোধ্যা নবাবের সহায়তা ইংরেজ বাহিনী রোহিলা খন্ড যে দখল করে, হ্যাঁ, সেইটা। এবং এইটা অযোধ্যা নীতির একটা ফলাফল ছিল, ঠিক আছে। আমরা চলে যাই তার পরের যে, আচ্ছা, এই 4টা যে ইঙ্গ মহীশূর যুদ্ধ আছে সেগুলোর একটা সংক্ষিপ্ত বর্ণনা আমরা দেওয়ার চেষ্টা করেছি। এই যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে হায়দার আলী এবং ব্রিটিশদের মধ্যে সংঘাত শুরু হয়েছিল। এই যুদ্ধ শেষ হয় মাদ্রাজ চুক্তির মাধ্যমে, ঠিক আছে। হায়দার আলী প্রথমে হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদের সাথে জোট করে ব্রিটিশদের পরাজিত করেন, কিন্তু পরে ব্রিটিশরা উল্টা তারা মানে এই হায়দার আলীকে পরাজিত করার জন্য মানে তাদের সাথে কথা বলে, এবং হায়দার আলী দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে পরাজিত হন। এবং হায়দার আলী ব্রিটিশদের মানে পরাজিত হন ঠিক না, মানে হায়দার আলীকে তারা পরাজিত করার চেষ্টা করে, এবং হায়দার আলী ব্রিটিশদের পরাজিত করে আরকট দখল করেন, এবং এই আরকটকে পরবর্তীকে কেন্দ্র করে যুদ্ধ হয়। এই যুদ্ধের মাঝেই হায়দার আলী মারা যান এবং টিপু সুলতান তখন যুদ্ধের হাল ধরেন, এবং ম্যাঙ্গালোর চুক্তির মাধ্যমে এই দ্বিতীয় যুদ্ধের অবসান ঘটে, ঠিক আছে। তাহলে ম্যাঙ্গালোর চুক্তির মাধ্যমে দ্বিতীয় যুদ্ধের অবসান ঘটেছিল। আচ্ছা, এরপরে তৃতীয় এবং চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ, মূলত এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধটা ইম্পর্টেন্ট। টিপু সুলতান 1799 সালে এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে নিহত হন, ঠিক আছে। এই যুদ্ধেই টিপু সুলতান নিহত হয়েছিলেন, খুবই গুরুত্বপূর্ণ এই যুদ্ধটা, ঠিক আছে, আমাদের জন্য এই চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধটা। আচ্ছা, এরপর যে স্বাধিকার আন্দোলনগুলো বা ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো ওই সময় দাঁড়িয়েছিল, তার মধ্যে ফরাজি আন্দোলন এবং তিতুমিরের আন্দোলন যেটা, সেই দুটো খুবই গুরুত্বপূর্ণ। তিতুমিরের বিদ্রোহ, বারাসত বিদ্রোহ যেটাকে বলে। ফরাজি আন্দোলন মূলত ইসলামের মৌলিক বিধান পালনের জন্য উৎসাহিত করার আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ এই আন্দোলন শুরু করেন, ঠিক আছে। হাজী শরীয়তুল্লাহ ইসলামের অবশ্য পালনীয় বা ফরজ শব্দ থেকে এই আন্দোলনের নাম হয়। মক্কায় দীর্ঘ 20 বছর অবস্থান করে তিনি ওহাবিদের মতো করে ভাবতে শুরু করেছিলেন, এবং এই ওহাবি মতবাদ তিনি বাংলায় মানে শুধু ফরজ বিষয়গুলোকে পালন করা, ফরজকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, এই বিষয়গুলোতে হাজী শরীয়তুল্লাহ বাংলার মানুষজনকে উৎসাহিত করেন। হাজী শরীয়তুল্লাহ মারা যাওয়ার পরে এই আন্দোলনটা হচ্ছে তার পুত্র মুহসিনুদ্দিন দুদু মিয়া, তিনি রাজনৈতিক আন্দোলনের রূপ দেন। কি করেন? তিনি এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন। এবং দুদু মিয়া কি বলেছিলেন? দুদু মিয়া বলেছিলেন যে জমি থেকে খাজনা আদায়, তিনি বলেছিলেন জমি থেকে খাজনা আদায় এটা হচ্ছে আল্লাহর আইনের পরিপন্থী। কি বলেছিলেন? আল্লাহর আইনের পরিপন্থী। তার মানে হচ্ছে পৃথিবীর সকল জমির মালিক হচ্ছে আল্লাহ। তাহলে
তাহলে জমি থেকে খাজনা কেন আদায় করা হবে? ঠিক আছে, হাজী শরীয়তুল্লাহ ছেলে মহসিন উদ্দিন দুদু মিয়া তিনি এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, যে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। ঠিক আছে, তাহলে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী এই বিখ্যাত কথাটা বলেছিলেন ফরাইজি আন্দোলনের যে মানে প্রাণ পুরুষ হাজী শরীয়তুল্লাহ, তার সন্তান মুহসিন উদ্দিন দুদু মিয়া, যিনি ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। আচ্ছা, এরপরে আমরা দেখি সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, বিভিন্ন নামে এটাকে ডাকা হয়। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ এবং 1858 সালের গণ অভ্যুত্থান ইত্যাদি নামে এটাকে অভিহিত করা হয়। এই বিদ্রোহ দমন করার জন্যে প্রচুর মানুষকে ইংরেজরা হত্যা করে। হ্যাঁ, তারপরে ওই যে দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে নির্বাসনে পাঠানো হয়। ঠিক আছে, এবং এই বিদ্রোহটা শুরু হয়েছিল মূলত ব্যারাকপুরে। কোন জায়গায়? ব্যারাকপুরে। এবং বাংলাদেশের চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় এই বিদ্রোহ ছড়িয়েছিল কিছুটা। এছাড়া গোটা উত্তর এবং মধ্য ভারতে এই বিদ্রোহ ভয়াবহভাবে ছড়িয়েছিল। ঠিক আছে, সিপাহী রজব আলী, নাম কি? সিপাহী রজব আলী এই বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ নাম। ঠিক আছে, সিপাহী রজব আলী এই বিদ্রোহের একটা গুরুত্বপূর্ণ নাম। হ্যাঁ, তাহলে এই সিপাহী বিদ্রোহ এইটা কিন্তু এই ভারতীয় উপমহাদেশে তোমার হচ্ছে ইংরেজ শাসনের ভিত নাড়িয়ে দেয়। এবং এনফিল্ড নামক রাইফেলের প্রচলনকে কেন্দ্র করে সিপাহীরা ক্ষিপ্ত হয়। বাট সিপাহীদের আরো অনেক বিষয় ছিল যেগুলোতে সিপাহীরা ক্ষিপ্ত ছিল, এবং এইটা একবারে সবাইকে কি করেছিল, মানে সবাইকে ক্ষিপ্ত করে ইংরেজদের বিরুদ্ধে সিপাহীদেরকে উদ্বুদ্ধ করেছিল। আর সেইটাতে সিপাহীরা কি করে, ওই যে দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে হচ্ছে ওই সময় সম্রাট ঘোষণা করে। এবং এইখানে তো হেরে যাওয়ার পরে দ্বিতীয় বাহাদুর শাহ পরিণতি হয় খুবই খারাপ, তাকে রেঙ্গুনে নির্বাসনে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই ভারতীয় উপমহাদেশে তার কবরটাও হয় নাই, তার কবরও কিন্তু মিয়ানমারে। ঠিক আছে, রেঙ্গুনে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এই ব্যাপারগুলো আশা করা যায় যে ভালো মতো বুঝতে পেরেছি। ঠিক আছে, একেবারে আমি মূলত একেবারে এই ভারতীয় উপমহাদেশে ইউরোপিয়ানদের আগমন থেকে শুরু করে ইউরোপীয়দের মধ্যে কিভাবে ইংরেজরা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে, এবং তারপরে ইংরেজ ঔপনিবেশিক আমলে কিভাবে তারা প্রভাব বিস্তার করে, হ্যাঁ, কিভাবে তারা একে একে ভারতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দখল নেয়, এই বিষয়গুলোতে আলোকপাত করার